ওকে, এবার আমরা তাহলে সেকেন্ড স্টেজ পড়বো, প্রি অপারেশনাল স্টেজ। ঠিক আছে, যাকে আমরা বাংলায় বলি প্রি, মানে কি এখনো হয়নি, তার আগের স্টেজ। প্রি মানে হলো ঠিক আগেরটা, মানে হলো প্রাক। আর অপারেশনাল স্টেজ মানে হলো প্রাক সক্রিয়তার স্তর, যে স্তরটা আমরা 2 থেকে 7 বছর বয়স পর্যন্ত দেখতে পাই। ঠিক আছে, কত বললাম, 2 থেকে 7 বছর বয়স পর্যন্ত দেখতে পাই। তাহলে এই প্রাক সক্রিয়তার স্তরের কিছু বৈশিষ্ট্য রয়েছে যেগুলি আমাদের এক্সামে আসবে, সেগুলি আমাদের দেখে নিতে হবে। প্রথমেই রয়েছে আমাদের কি, অ্যানিমিজম। অ্যানিমিজম মানে কি, অ্যানিমিজম মানে যেটাকে আমরা বাংলায় বলি অ্যানিম্যাল মানে কি প্রাণী, তো এখানে আমরা বলবো প্রাণবাদ। প্রাণবাদ, বাংলা লেখাটা কেমন হয়ে যাচ্ছে, প্রাণবাদ। তার মানে হলো যে কোনো জিনিস তারা দেখবে, পেন হোক, মোবাইল হোক, চক হোক, ডাস্টার হোক, বোর্ড হোক, জানলা হোক, বই হোক, খাতা হোক বা বোতল হোক, যা কিছু হোক না কেন, তারা ভাববে তার মধ্যে কি রয়েছে, প্রাণ রয়েছে। যা কিছু তারা দেখবে ভাববে এ জীবন্ত। যেমন ধরো একটা হাসির কথা মনে পড়ে গেল, যেমন ধরো এই যে ধরো বাচ্চাটা হাঁটতে হাঁটতেই বোর্ডে লেগে গেল। তোমরা অনেক সময় দেখবে যে বাচ্চাটা হাঁটতে হাঁটতে সান আমরা হরি না, ফ্লোর মেঝেতে পড়ে যায়। তো কি আমাদের কি করতে হয়, ফ্লোরটাকে ধরে এরকম দুটো ঘা দিতে হয়, দুটো মারতে হয়, তবে বাচ্চাটা ভাবে যে হ্যাঁ আমাকে লেগেছে, ওকেও লেগেছে, ঠিক হয়েছে, এবার সমান হয়েছে হিসাবটা। তো যখন তারা একজন মানে কি বলবো, যে কোনো জড় বস্তু যার মধ্যে কোনো প্রাণ নেই, তারা তখনও ভাববে যে না এর মধ্যে প্রাণ রয়েছে, ওই জন্যই তারা প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে, যে আমাকে লাগলো এর জন্য এটাকেও মারতে হবে, তখন তারা ওই জন্য চুপ করে। তাহলে কি অ্যানিমিজম বা প্রাণবাদ এই যে কনসেপ্ট, এটা তাদের কোন স্টেজে থাকে, প্রি অপারেশনাল স্টেজ বা প্রাক সক্রিয়তার স্টেজে থাকে। ঠিক আছে, তারপরে দেখব কি সিম্বলিক থট। আচ্ছা, সিম্বলিক থট মানে সিম্বল মানে কি, যেমন ধরো এ বি সি, এগুলো এক একটা হলো সিম্বল, তারা এই সিম্বলগুলিকে চিনতে পারবে। আবার ধরো ডিওজি ডগ মানে কুকুর, তো যখন তারা বারবার পড়বে যে ডিওজি ডগ মানে কুকুর, তখন কি হবে, এটা একটা সিম্বল। তো সিম্বল মানে যে কোনো চিহ্নকে বলা হয় সিম্বল। এটা একটা সিম্বল, এটাও একটা সিম্বল, আবার এটাও একটা সিম্বল। আবার এই ডিওজি ডগ এটাও একটা সিম্বলই বলতে পারো। যে কোনো ওয়ার্ডকে দেখে, যে কোনো শব্দকে দেখে, যে কোনো সিম্বলকে দেখে তখন যদি তারা ভাবতে পারে সেই সিম্বলকে নিয়ে, মানে ধরো আমি বললাম ডিওজি ডগ, তার মাথায় ডগের ছবি চলছে, সেটাকে আমরা বলবো সিম্বলিক থট। মানে সিম্বল দেখে সে থিঙ্কিং করতে পারবে, ভাবনা চিন্তা করতে পারবে, এটাকে আমরা বলবো সিম্বলিক থট। বা এটাকে যদি বাংলায় লিখে আমরা লিখবো যে প্রতীকী, আচ্ছা তাই দীর্ঘ হতো মেবি, প্রতীকী চিন্তা। তার মানে কি, এমন চিন্তা করবে যে চিন্তাটা প্রতীকী চিহ্নের সঙ্গে যুক্ত। মানে যে কোনো একটা যে কোনো একটা ওয়ার্ড দেখবে, যেমন ABCD DOG ডগ, এগুলো দেখবে, সেটা দেখে তার চিন্তা শুরু হবে, চিন্তা করতে পারবে সে। তাহলে এই সিম্বলিক থটস আমরা দেখতে পাই প্রি অপারেশনাল স্টেজে। আর কি দেখতে পাই, ল্যাক অফ কনজারভেশন। তার মানে হলো বাংলা যদি এটাকে তোমরা লিখবে যে সংরক্ষণের অভাব। সংরক্ষণের কি চলে, অভাব চলে, মানে তারা সংরক্ষণ করতে পারে না। কি সংরক্ষণ করতে পারে না, ধরো এটা হলো একটা পাত্র, ছবিটা আমি আলাদা করে বলে দিচ্ছি। এটা যেটা দেখতে পাচ্ছি এটা হলো একটা পাত্র, ঠিক আছে, দেখো এটা হলো একটা বোতল, ঠিক আছে, পেয়েছি আমি, এটা হলো একটা বোতল। তো এই বোতল আর এই বোতল দুটো কিন্তু বড় হয়ে যাচ্ছে, হিসাবে আসবে না, অন্যভাবে বলি। দেখো এটা হলো একটা বোতল, ঠিক এতটা হাইটেরই যদি আমি আরেকটা বোতল নিই, কিন্তু সে বোতলটা এর থেকে একটু মোটা হয়। মানে ধরো এই বোতলটা হলো এটা, এবার এর হাইটের একটা বোতল নেবো, যে বোতলটা কিন্তু এতটা চওড়া হবে, ঠিক আছে। এবার এই সময় কি হলো, ধরো এখানে ধরো এতটা জল রয়েছে, ধরো এই বোতলে ধরো এতটা জল রয়েছে, তাহলে যেহেতু এটা অনেকটা বেশি, কি বলবো, এটা বেশি, অনেকটা বেশি গভীরতা, অনেকটা বেশি, আবার বেশি চওড়া, বেশি জল ধরবে। এই এতটা জলটা যদি আমি এইখানে ঢেলে দিই, তো আমরা কি দেখবো এইটা তো এই পর্যন্ত থাকবে না, এটা অনেকটা বেড়ে মুখোমুখি হয়ে যাবে। তো যখন আমরা বাচ্চাটাকে জিজ্ঞেস করব যে এই বোতলে বেশি পরিমাণে জল আছে নাকি এই বোতলে বেশি পরিমাণে জল আছে, তারা বলবে এই বোতলে বেশি পরিমাণে জল আছে। কারণ তারা এটা ভাবতেই পারবে না, তারা মানে দুদিকে দুটো ডাইমেনশন ভাবতে পারবে না। তারা শুধু হাইটটাকে দেখবে, তারা শুধু কি দেখবে, হাইটটাকে দেখবে, ভাববে এটা বেশি উচ্চতা, তাহলে এতে বেশি পরিমাণ জল আছে। কিন্তু আসলে ব্যাপারটা কি, যেহেতু এর চওড়াটা বেশি পরিমাণে জল ধরে, আয়তনটা বেশি, তো এর এইটুকু জল এর এইটুকু জলের সমান, হিসাব মতো দুটোই সমান, বাট সে কি করতে পারবে না, কনজার্ভ করতে পারবে না, তার আইডিয়াটাকে সংরক্ষণ করতে পারবে না। এটা কি বলা হয়, ল্যাক অফ কনজারভেশন। মানে এখনও পর্যন্ত
কনজারভেশন আসেনি, সংরক্ষণের চিন্তাভাবনা আসেনি। তাকে যদি তুমি দুটো বোতল দাও, একটা এত বড় এইটুকু জল রয়েছে, একটা হলো এইটুকু ভর্তি, সে বলবে ওই ভর্তিটাই ভালো আমার কাছে, বুঝে গেল? মানে দুটো সেম সাইজ হতে হবে, নাহলে সে বুঝতে পারবে। তাহলে ল্যাক অফ কনজারভেশন বা সংরক্ষণের অভাব আমরা দেখতে পাই প্রি অপারেশনাল স্টেজে। তাহলে এর পরের স্টেজে তখন ক্লিয়ার হয়ে হবে কি, পরের স্টেজে আমরা দেখতে পাবো তাদের মধ্যে কনজারভেশন চলে আসবে। বেশ, পরেরটা দেখি ল্যাক অফ লজিক। এই বয়সে তাদের মধ্যে খুব একটা লজিকও আসে না। তাদের মধ্যে কি থাকে? ল্যাক মানে অভাব, তাদের মধ্যে লজিকেরও অভাব থাকে। লজিক মানে কি আমরা জানি? লজিক মানে হলো লজিক মানে হলো তর্কবিদ্যা বা বুদ্ধি, কোনো জায়গায় রিজনিং লাগানো, বুদ্ধি লাগানো। এখানে তাদের যুক্তির ক্ষমতাটা, যৌক্তিকতার ক্ষমতাটা এখনও কম থাকে, এবং যতটুকু তারা নিয়ে লজিক লাগায়, যতটুকু নিয়ে তারা বুদ্ধি খাটায়, সেটুকু আবার কেমন হয়? ইললজিক্যাল হয়। মানে বুঝতে পারছো আর কি বলবো এটার? মানে যতটুকু তাদের লজিক থাকে সেটাও হলো ইললজিক্যাল, বেশি খুব একটা লজিক থাকে না, অযৌক্তিক স্তর এটাও। তারপরে কি রয়েছে? ল্যাক্স রিভার্সিবিলিটি। মানে আমি বললাম যে একটা শিশুকে আমি শেখাচ্ছি যে 2 + 3 = 5 হয়, ঠিক আছে? এটা তারা বুঝতে পারবে যে হ্যাঁ, প্রথমে 2 ছিল, তার সঙ্গে 3 যোগ করলাম, হয়ে গেল 5। কিন্তু যখন তাকে আমি এটা বোঝাবো যে এই 5 থেকে যদি তুমি এই 3টাকে বাদ দাও 2 হবে, সেটা আর বুঝতে পারবে না। তার মানে কি, সে একদিকে যেতে পারবে, সে এই দিক বরাবর যেতে পারলে, কিন্তু সে রিভার্স হতে পারলো না। মানে ইররিভার্সিবিলিটি তার মধ্যে নেই, রিভার্স গিয়ার তার গাড়িতে নেই। তার মানে এটাকে বলবো আমরা ল্যাক্স অফ রিভার্সিবিলিটি। মানে রিভার্স মানে কি? ঘোরা, তাই তো? রিভার্স মানে হলো ঘুরে আসা। এখানে কি বলছে? ল্যাক্স রিভার্সিবিলিটি, মানে ঘুরবে না, নো রিভার্সিবিলিটি, ঘুরে আসতে পারবে না। ওটা কি আমরা এক কথায় বলি? ইররিভার্সিবিলিটি। ভালো করে খেয়াল করবে, একটা জিনিস ভুল করবে না। ল্যাক্স অফ রিভার্সিবিলিটি মানেই হলো ইররিভার্সিবিলিটি। রিভার্সিবিলিটি না থাকা মানে ঘুরতে না পারা, আর ইররিভার্সিবিলিটি মানে বিপরীতমুখী না হওয়া, দুটো কিন্তু সেম জিনিস। তাহলে যদি বলা হয় যে প্রি অপারেশনাল স্টেজে আমরা কি দেখতে পাই? ল্যাক্স রিভার্সিবিলিটি, মানে বিপরীতমুখী চিন্তা করতে পারে না। আবার বলতে পারি যে ইররিভার্সিবিলিটি মানে নো বিপরীতমুখী চিন্তা। আমি নোটা লিখে দিয়েছি যাতে তোমরা বুঝতে পারো। বিপরীতমুখী চিন্তা তারা করতে পারবে না, তারা একতরফা যাবে। তাদেরকে আমি যদি বলি যে একটা জায়গায় 4টে আপেল ছিল, তুমি 3টে দিলে কটা হলো? তারা বলবে 7টা। বাট আমি যদি বলি 4টে থেকে 3টে আপেল নিয়ে নিলাম, কটা হবে? বলতে পারবে না, ঠিক আছে? তারপর এটা দেখবো আমরা রিয়ালিজম, মানে হলো বাস্তববাদ। তারা যা কিছু দেখবে, ভাববে, সব কিছুই বাস্তবে রয়েছে। যেমন 2 থেকে 7 বছর বয়সে, সাপোজ আমি একজন মডার্ন এক্সাম্পল দিচ্ছি, সাপোজ সে ফোনে দেখলো যে টম অ্যান্ড জেরি, সে কি ভাববে? হ্যাঁ টম তো রয়েছে বাস্তবে। তারপরে সে যে কোনো জিনিস যাই দেখবে, সে ভাববে সেটাই বাস্তবে রয়েছে। সে সব কিছুকে বাস্তবের সঙ্গে তুলনা করবে, ভাববে সব কিছু বাস্তবে এক্সিস্ট করে। এটা কি বলবো? বাস্তববাদ। তারপরে রয়েছে ইগোসেন্ট্রিক স্পিচ। এইটা খুব ইম্পর্টেন্ট, কারণ এরপরে আরও থিওরি পড়বে। সেই থিওরিতে বিভিন্ন রকমের স্পিচকে নিয়ে বলা হবে। কোনোটা বলা হবে প্রাইভেট স্পিচ, কোনোটা বলা হবে, যাই হোক, এখন রয়েছে আমাদের ইগোসেন্ট্রিক স্পিচ। তো ইগোসেন্ট্রিক স্পিচ দেখা যায় প্রি অপারেশনাল স্টেজে। ইগোসেন্ট্রিক স্পিচ মানে 2 থেকে 7 বছর বয়সে ছেলেরা যখন নিজেদের মধ্যে খেলা করে না, দেখবে তাদের কাউকে প্রয়োজন হয় না, তারা একা একাই খেলা করে। আবার এই বয়সটা এমন বয়স 2 to 7 এই বয়সে ছেলেরা বেশি বন্ধুত্ব করতে চায় না, তারা একা একাই থাকতে চায় এবং একা একাই খেলতে চায়। এবং তারা খেলার সময় কি করে? সাপোজ সে এরকম করে নিল, সে বলবে मछली जल की रानी है, जीवन उसका पानी है, हाथ लगाओ तो डर जाएगी, बाहर निकालो तो मर जाएगी। এটা একটা সুন্দর পেন, এটা আমার একটা বাড়ি ছাদ, কি সুন্দর আমার বাড়ি, এরকম করে সে বলে সে খেলা করবে। তার মানে একা একাই সে নিজের মতো করে খেলা করবে, এবং খেলা করার সঙ্গে সঙ্গে নিজের কাজ করার সময়, মানে পেনটা নিয়ে মুখটিটা, আমি আবার মুখটিটা লাগিয়ে দিই, এরকম করে বাচ্চারা বলবে। তো যখন সে কাজ করবে, নিজের খেলা করার সময় যে শব্দগুলি বলে নিজেকেই নিজে ইনস্ট্রাকশন দেয় যে এবার আমি এক কাজ করি, এবার আমি এই বোতলটা নিয়ে মুখটিটা লাগাই, এই মুখটিটা আমার ঘরের ছাদ, এই মুখটিটা আমার পুতুলের ঘর, এরকম করে বলে খেলা শুনবে। তোমরা বাস্তবের সঙ্গে রিলেট করো, বুঝতে পারবে। তো ছেলেরা যখন নিজে মুখে বলে কোনো কিছু খেলা করে, পরোয়া থাকে না যে পাশে কে রয়েছে, লজ্জা লাগবে, ওইসব কোনো ব্যাপার নেই। এটা কি বলবো আমরা? ইগোসেন্ট্রিক স্পিচ। সে নিজের ইগোতে থাকে, বুঝে গেল? নিজের জন্য নিজে কি কথা বলে সে, এটা হলো ইগোসেন্ট্রিক স্পিচ। তাহলে প্রশ্ন হবে খুব ইম্পর্টেন্ট, ইগোসেন্ট্রিক স্পিচটা, এই ধারণাটা কার দেওয়া? উত্তর হবে জিন পিয়াজের। এবং কোন স্টেজে রয়েছে এটা? প্রি অপারেশনাল স্টেজে রয়েছে। সবার শেষে রয়েছে কি? সেলফ সেন্টার্ড। সে আত্মকেন্দ্রিক, মানে নিজের দিকে সম্পূর্ণ তার ফোকাস থাকে, ঠিক আছে? আত্মকেন্দ্রিক।
তার নিজের দিকে সম্পূর্ণ ফোকাস থাকে, সে অন্য কোনো জিনিসের দিকে ফোকাস করে না, নিজে খেলা করবে, নিজেই খেলবে, আশেপাশে কী হচ্ছে তার কোনো যায় আসে না। ঠিক আছে, তাহলে এই কটা ছিল আমাদের প্রি অপারেশনাল স্টেজের বৈশিষ্ট্য। খুলিয়ে ফেলবে না, এগুলি একটা পাতায় ভালো করে, একটা পাতায় নয় একটা খাতা করে সুন্দর করে নোটস বানিয়ে নেবে। এর জন্য যে এক্সট্রা কোনো কিছু পড়তে হবে এসব, এটা দেওয়ার জন্য কোনো ব্যাপার নেই, এটা করে নিলে এরপরে কিছু টেস্ট দিয়ে নেবে, এভাবে ক্লিয়ার হয়ে যাবে এক্সামটা, খুব একটা যে কঠিন তা নয়। দেখো তোমরা কংক্রিট অপারেশনাল স্টেজ এটা বোঝার আগে আমরা যেটা করছিলাম না, প্রি অপারেশনাল স্টেজ, প্রাক সক্রিয়তার স্তর, সেই প্রাক সক্রিয়তার স্তর সংক্রান্ত আমি একটা কথা বলেছি, বাট আমি ভালোভাবে পয়েন্ট করতে ভুলে গিয়েছি। দেখো প্রি অপারেশনাল স্টেজের একটা বৈশিষ্ট্য বলেছিলাম যে যদি আমি বলি যে এটা হলো একটু ধরো লম্বা, তো এইটার পরিপূর্ণ জল রয়েছে আর এটার এই পর্যন্ত জল রয়েছে, ঠিক আছে, তাহলে আমরা ছেলেটাকে যদি বলি যে বলো তো কোথায় বেশি পরিমাণে জল রয়েছে, সে কি বলবে, বলবে যে এটা ধরো 1 নম্বর জার, সে বলবে যে 1 নম্বর জারে বেশি জল রয়েছে 2 নম্বর জারের থেকে, সে এই কথাটাই বলবে। কেন বলবে, কারণ এখানে পূর্ণ রয়েছে, এটা বেশি উঁচু পর্যন্ত রয়েছে, আর এটা হলো, এটা ধরো একটু হাইটটা কমই হবে অবশ্যই, তাহলে ধরো এটা এই পর্যন্ত, এখানে এই পর্যন্ত জল রয়েছে, তো সে বলবে 1 নম্বর জারে বেশি উঁচু, বেশি উচ্চতা, বেশি হাইট, সেই জন্য এখানে বেশি পরিমাণে জল রয়েছে, বাট 2 নম্বরে কম জল রয়েছে, সেটা বলবে। কেন বলবে, কারণ তার মধ্যে একটা বৈশিষ্ট্য কাজ করবে, যে বৈশিষ্ট্যটার নাম হলো কনসেন্ট্রেশন। কনসেন্ট্রেশন যেটাকে আমরা বলি যে পড়ার জন্য কনসেন্ট্রেট করো, কনসেন্ট্রেশন পাওয়ার খুব বৃদ্ধি করাও, এটা আমরা বলে থাকি। তো এই জায়গায় আমরা যদি দেখি যে প্রি অপারেশনাল স্টেজে শিশুদের মধ্যে কনসেন্ট্রেশন মানে কনসেন্ট্রেট করার ক্ষমতা অত্যাধিক বেশি থাকে, এতটাই বেশি থাকে যে ছেলেটা শুধুমাত্র একটা হয় উচ্চতা আর একটা হয় কী বলো এটাকে, দৈর্ঘ্য প্রস্থ যা হোক বলো, তো ছেলেটা হয় উচ্চতার উপর ফোকাস করছে, নয় দৈর্ঘ্যের উপর ফোকাস করছে, সে একসঙ্গে দুটোর উপরে ফোকাস করতে পারছে না। তার মানে কি দেখলাম যে এই জায়গায় কনসেন্ট্রেশন হলো একটা কমি মিনস একটা খারাপ গুণ, কনসেন্ট্রেশন একটা ল্যাকিং হিসেবে কাজ করে, মানে কম, বুঝা গেল, ছেলেটার একটা মানে বাধা হিসেবে কাজ করছে তার যৌক্তিক স্তরে। তাহলে এই জায়গায় তার মধ্যে অত্যাধিক পরিমাণে কনসেন্ট্রেশন রয়েছে বলে সে দুটো জিনিসের প্রতি ফোকাস করতে পারছে না, সে কী করছে, যে কোনো একটার ওপর ফোকাস করছে, হয় উচ্চতা, নয় প্রস্থ, নয় দৈর্ঘ্য, তাহলে সেইখানে শুধুমাত্র উচ্চতা এই প্যারামিটারটার উপরে ফোকাস করছে, যে এর উচ্চতা বেশি ওই জন্য এখানে বেশি জল আছে, কিন্তু এটার উপর ফোকাস করতে পারছে না, একই সঙ্গে যে এর তেমনি দৈর্ঘ্যটাও মানে প্রস্থটাও কম, এটার উপরে সে ফোকাস করতে পারছে না, তাই তো। তাহলে কনসেন্ট্রেশন হলো একটা, যদি বলে যে শিশুর প্রি অপারেশনাল স্টেজে শিশুর এইগুলির মধ্যে কোনটি একটি খারাপ দিক বা কোনটি একটি দিক যে দিকটা তার কি বলবো, যে দিকটা তার কগনিটিভ ডেভেলপমেন্টে বাধা দেয়, সেটা হলো উত্তর দেবো আমরা কনসেন্ট্রেশন। তোমরা যেন এটা ভেবো না যে কনসেন্ট্রেশন তো খুব ভালো জিনিস, স্যার আমাদেরকে বলেন পড়ার প্রতি কনসেন্ট্রেট হও, কনসেন্ট্রেশন পাওয়ার বাড়াও, তো এটা উত্তর হবে না, না এটাই হলো কিন্তু খারাপ গুণ এই স্টেজের। কেন, কারণ এটা দুটো জিনিসের উপর ফোকাস করাতে পারে না, ঠিক আছে। বেশ, এবার আমরা আসবো কংক্রিট অপারেশনাল স্টেজ, বা তার এটা মুছে দিই, তাহলে ক্লিয়ার হবে জিনিসটা। এবার দেখবো আমরা তাহলে কংক্রিট অপারেশনাল স্টেজ, যেটা আমাদের 3 নম্বর স্টেজ, টোটাল 4টে স্টেজ ছিল, 3 নম্বর স্টেজে আমরা এলাম এখন। তাহলে এর আগে আমরা কি দেখেছিলাম, 4টে স্টেজ, SPCF, এস পর হলো সেন্সরি মোটর স্টেজ, যেটা আমাদের জন্ম থেকে 2 বছর বয়স পর্যন্ত ছিল। তারপরে হলো আমাদের প্রি অপারেশনাল স্টেজ, মানে হলো প্রাক সক্রিয়তার স্তর, এখনও সক্রিয়তা শুরু হয়নি, তার আগের স্তর, তো এটা হলো আমাদের 2 থেকে 7 বছর পর্যন্ত বয়স। তারপর হবে আমাদের 3 নম্বর স্টেজ, যেটা আমরা পড়ছি কংক্রিট অপারেশনাল স্টেজ, মূর্ত সক্রিয়তার স্তর, মূর্ত আর কংক্রিট, যে জিনিসে তুমি টাচ করতে পারবে সেটা হলো কংক্রিট, ঠিক আছে, যে জিনিসে তুমি টাচ করতে পারবে সেটা হলো কংক্রিট, যেমন আমি বোর্ডে টাচ করতে পারছি, এটা হলো কংক্রিট, তো এটা হলো কংক্রিট অপারেশনাল স্টেজ। দেখো এই স্টেজ থাকে তাহলে আমাদের 7 থেকে দেওয়া আছে এখানে 7 থেকে 11 বছর বয়স পর্যন্ত, কোনো জায়গায় দেখবে 11, কোনো জায়গায় 12, ডাজ নট ম্যাটার, 1 বছর কোনো পার্থক্য আসে না, ঠিক আছে। আর তারপর রয়েছে, আচ্ছা এটা এখনো যায়নি তো এটা এখন বাদ থাক, প্রথমেই বলে দিই এই স্টেজ আমাদের একটা শিশুর 7 থেকে 11 বছর বয়সে শিশুদের মধ্যে এই স্টেজটা প্রধানত দেখা যায়। এই স্টেজে এর আগের স্টেজ ছিল আমাদের প্রি অপারেশনাল স্টেজ, তাই তো।
প্রি অপারেশনাল স্টেজের মধ্যে আমরা দেখেছিলাম তাদের মধ্যে হালকা লজিক আসতে শুরু করেছিল, এবং লজিকটা তাও ছিল খুব একটা যে ভালো লজিক ছিল তা কিন্তু নয়। তারা অনেক ইললজিক্যাল জিনিসকে সত্য বলে মানতে শুরু করেছিল। যে জিনিসের প্রাণ নেই তাকেও তারা ভাবতো যে তার মধ্যে প্রাণ রয়েছে, ওটা কি আমরা বলতাম অ্যানিমিজম। এখানে কিন্তু আমরা তাদের সেই লজিকটা একটু ধীরে ধীরে ইমপ্রুভ হচ্ছে, লজিক বিগিন হচ্ছে, লজিক শুরু হচ্ছে এবার, ঠিক আছে। তাহলে লজিক শুরু হয় কোন স্টেজে? কংক্রিট অপারেশনাল স্টেজে তাদের লজিক প্রথম শুরু হয়। লজিকের বাংলা হলো যুক্তি বা যৌক্তিকতা, প্রথম শুরু হয় কংক্রিট অপারেশনাল স্টেজে। পরের স্টেজ দেখবো আমরা কনজারভেশন বা সংরক্ষণ। এর আগের স্টেজে আমরা কি দেখেছিলাম? প্রি অপারেশনাল স্টেজে দেখেছিলাম ল্যাক অফ কনজারভেশন ইজ এক্সিস্টেড, কনজারভেশনের কমি, সংরক্ষণের অভাব আমরা শিশুর মধ্যে দেখতে পেয়েছিলাম প্রি অপারেশনাল স্টেজে। তারা বুঝতে পারতো না যে কোন গ্লাসটা বড়, কোন গ্লাসটা ছোট, কোন গ্লাসে বেশি জল আছে, কোন গ্লাসে কম জল আছে, তারা এটা বুঝতে পারতো না, তাই তো। কিন্তু এই স্টেজে তাদের মধ্যে ইমপ্রুভমেন্ট হবে। তারা কি হবে? কনজারভেশন বা সংরক্ষণকে তারা এবার বুঝতে শিখেছে। তারা বুঝতে পারবে যে কনজারভেশন আর সংরক্ষণ জিনিসটা কি। তারা বুঝতে পারবে যে কোনটা বেশি উঁচু, কোনটা বেশি নিচু, কোনটা বেশি মোটা, কোনটা বেশি পাতলা, তারা সব বুঝতে পারবে। এবার তাদের মধ্যে কনজারভেশন শুরু হবে। তারপর রয়েছে আমাদের ক্লাসিফিকেশন। আচ্ছা, কনজারভেশনের ঠিক আছে, ক্লাসিফিকেশন মানে হলো শ্রেণীবিন্যাস। ধরো এখানে আমি এই একটা রেখে দিলাম ত্রিভুজ, এই একটা ছোট ত্রিভুজ, এই একটা বড় ত্রিভুজ, এই একটা হলো চতুর্ভুজ, এই একটা ছোট চতুর্ভুজ, এই একটা চতুর্ভুজ, এখানে হলো বৃত্ত, ছোট বৃত্ত, বড় বৃত্ত। আমি তাদেরকে বললাম যে এইগুলিকে সুন্দর করে ত্রিভুজগুলোকে একটা ঘরে সাজাও, এই ঘরে ত্রিভুজগুলোকে সাজাও, এই ঘরে চতুর্ভুজগুলোকে সাজাও, এই ঘরে বৃত্তগুলোকে সাজাও। তারা খুব সুন্দর করে ত্রিভুজগুলোকে একদিকে করে, চতুর্ভুজগুলোকে একদিকে করে, পঞ্চভুজগুলোকে একদিকে করে, বৃত্তগুলোকে একদিকে করে সাজাতে পারবে। তার মানে তাদের মধ্যে ক্লাসিফিকেশন বা শ্রেণীবিন্যাস তারা করতে পারছে। কোন কোন জিনিসের শ্রেণীবিন্যাস করতে পারছে তারা? অন দ্য বেসিস অফ কালার, একই বর্ণের জিনিসগুলিকে তারা একদিকে করতে পারবে। মানে আমি যদি বলি যে এই ঘরের মধ্যে লাল বর্ণের কী কী আছে সেগুলোকে এক কাছে করো, তারা করতে পারবে। লাল বর্ণের জিনিসগুলোকে এক কাছে করবে, হলুদ বর্ণের জিনিসগুলিকে এক কাছে করবে, ঠিক আছে। আবার তাদেরকে যদি বলি যে শেপ, এই যে এগুলি হলো শেপ, যদি বলি যে ট্রায়াঙ্গেল আকৃতির বা ত্রিভুজ আকৃতির যে যে জিনিস রয়েছে সেগুলোকে একদিকে করো। ধরো একটা বাচ্চা রয়েছে, এটা সিটেটের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। একটা ছেলে দোকানে গিয়েছে সিঙ্গারা কিনতে, ঠিক আছে। সিঙ্গারাটা যেই দোকানদার তার হাতে দিল, সে দেখলো, সে সিঙ্গারাটা দেখিয়ে বললো আরে এটা তো ত্রিভুজ। তার মানে কি? সে এবার বুঝতে শুরু করেছে। এটা কোয়েশ্চেনটা অন্যভাবে এসেছিলো, আমি যাই হোক বোঝালাম যে সে ধরো সিঙ্গারাটা দেখে সে বললো আরে এটা তো ত্রিভুজ। আবার ধরো জিলেপি দেখে বললো আরে এটা তো বৃত্তের মতো। তার মানে তার মধ্যে একটু একটু লজিক আসতে শুরু করেছে। সে আছে কংক্রিট অপারেশনাল স্টেজে। এই স্টেজে সে কালার, শেপ, সাইজ মানে বড় না ছোট। আমি ধরো বললাম যে ঘরের মধ্যে বড় জিনিসগুলিকে একদিকে করো, তাহলে তারা বড়গুলোকে একদিকে করবে। আবার ধরো তাদেরকে বললাম যে ছোটোগুলোকে একদিকে করো, তারা ছোটো জিনিসগুলিকে আলাদা দিকে সরিয়ে রাখবে। তাহলে সাইজ, কালার, শেপ তিনটে জিনিসের উপর ডিপেন্ড করে তারা ক্লাসিফিকেশন বা শ্রেণীবিন্যাস করতে পারছে, ঠিক আছে। তারপর রয়েছে কি? তারপর রয়েছে সেরিয়েশন বা ধারাবাহিকতা। মানে হলো ধরো এখানে এইটা হলো একটা ত্রিভুজ, এইটা একটা ত্রিভুজ, এইটা হলো একটা ত্রিভুজ, এইটা হলো একটা ত্রিভুজ, আবার এই হলো একটা ত্রিভুজ। তো বললাম তাদেরকে যে এক কাজ করো, ছোট ত্রিভুজ থেকে বড় ত্রিভুজগুলোকে পরপর সাজাও, বা বড় ত্রিভুজ থেকে ছোট ত্রিভুজগুলিকে পরপর সাজাও। তার মানে কি দেখবো আমরা? দেখবো তারা সেরিয়েশন করতে পারছে, তারা ছোট থেকে বড়, বড় থেকে ছোট সাজিয়ে রাখতে পারছে, একটা পর্যায়ক্রমিকভাবে সাজিয়ে রাখতে পারছে। বোঝা গেল? তাহলে এই বয়সে তাদের সেরিয়েশন বা ধারাবাহিকতা এটাও আমরা দেখতে পাই। আর কি দেখতে পাই? এর আগে পর্যন্ত তারা বলতে পারতো না যে 5 + 3 = 8 হয়, কিন্তু 8 থেকে 3 বাদ দিলে কত হয়, তারা যে 5 হয় এটা তারা বলতে পারছিল না। তার মানে তাদের মধ্যে আগে পর্যন্ত রিভার্সিবিলিটি বা বিপরীতমুখী চিন্তন তাদের মধ্যে ছিল না, বাট এবার তাদের মধ্যে সেটা আসতে শুরু করেছে। তাহলে রিভার্স থিঙ্কিং বা বিপরীতমুখী চিন্তন শুরু করেছে এবার তাদের মধ্যে আসতে। তারপরে দেখব ডিসেন্ট্রালাইজেশন। আচ্ছা ভাবো, এর আগের এক্সাম্পলটা আমি কি দিলাম? এর আগের এক্সাম্পলটাই আমি দিয়েছিলাম প্রি অপারেশনাল স্টেজে বাচ্চারা একটা এই যে এইটুকু একটা, আর এই যে এই একটা, দুটো জার রয়েছে। এই জারে এইটুকু ফ্রুটি রয়েছে, আর এই জারে পুরোটাই রয়েছে আমাদের ফ্রুটি। যেহেতু এর এরিয়াটা বেশি চওড়া, ওই জন্য কম উঁচু থাকলেও বেশি পরিমাণে
জুস থাকবে বা ফ্রুটি থাকবে, আর এখানে পুরোটাতেই ফ্রুটি থাকবে, কারণ এর হাইটটা মানে এটা বেশি সরু বাট হাইটটা বেশি, তো এই জন্য অটোমেটিকের পরিমাণটা বেড়ে যাবে, মানে উচ্চতাটা বেশি হয়ে যাবে। তারা এবার বুঝতে পারবে যে দুটোতেই সমান আছে কি না, ঠিক আছে। তার মানে কি, এর আগে তারা কেন বুঝতে পারতো না যে এখানে বেশি আছে এখানে কম আছে, কারণ এর আগে তারা শুধুমাত্র একটা ফ্যাক্টরের ওপরেই ফোকাস করতো, সেটা হলো তার হাইট বেশি না কম, এটার ওপরেই তারা ফোকাস করতো। কিন্তু এবার কি হলো, এবার তখন তার মধ্যে কী ছিল, কনসেন্ট্রেশন ছিল, ঠিক আছে, মানে এক কেন্দ্রিক চিন্তাভাবনা ছিল। এবার কিন্তু সে হয়েছে কি, ডিসেন্ট্রালাইজেশন, এবার কিন্তু আর সেন্ট্রালাইজেশন নয়, মানে বিকেন্দ্রীকরণ, মানে একটা জিনিসের প্রতি ফোকাস করব না, আরও আলাদা আলাদা অ্যাসপেক্টের উপরে ফোকাস করব। যেমন এই বোতলটার বা এই পেনটার উচ্চতা কতটা, সরু কতটা, মোটা কতটা, এটার উপরে ফোকাস করব আমরা। তাহলে এই হলো আমাদের কংক্রিট অপারেশনাল স্টেজের বৈশিষ্ট্যগুলি। যদি আমরা একবারে শর্টকাট বলি, তাহলে শর্টকাট বললে এখানে একটা নিয়ম, ট্রিক্স অবশ্যই আমার নয়, আমার বানানো ট্রিক্স নয়, আমরা সবাই জানি হিমাংশী ম্যামের কাছ থেকে এটা দেখেছিলাম, ওখান থেকে আমি বলছি, অল দ্য ক্রেডিট গোজ টু দ্যাট ম্যাম। দেখো, কংক্রিট অপারেশনাল, কংক্রিটের কী দিয়ে শুরু, সি দিয়ে শুরু, তাই তো, সি দিয়ে শুরু। আর এই কংক্রিট স্টেজের আমরা যদি দেখি, দেখো কনজারভেশন, ক্লাসিফিকেশন, সেরিয়েশন, CCCS, এটাকে আমরা মনে রাখবো। সি ফর কংক্রিট, এই সি ফর কনজারভেশন, এই সি ফর ক্লাসিফিকেশন, এই সি ফর সিরিয়েশন। তাহলে কংক্রিট অপারেশনাল স্টেজে আমরা কী কী দেখতে পাই, CCCS, সি ফর কংক্রিট মানে কংক্রিট অপারেশনাল স্টেজ, তারপরে সি ফর হলো ক্লাসিফিকেশন, তারপরে সি ফর হলো কী ছিল, কনজারভেশন, তারপরে এস ফর ছিল সেরিয়েশন, ঠিক আছে। সংরক্ষণ, শ্রেণীবিন্যাস আর পর্যায়ক্রম, এই তিনটে বৈশিষ্ট্য আমরা দেখতে পাই আমাদের কংক্রিট অপারেশনাল স্টেজে। আশা করি বোঝা গেছে। পরের স্টেজে আমরা যাব ফর্মাল অপারেশনাল স্টেজ। ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করবে। দেখো এবার তাহলে পেঁয়াজের ফোর্থ স্টেজ নিয়ে আমরা পড়বো। এর আগে পর্যন্ত আমরা দেখেছিলাম কি কি, 4টি স্টেজ ছিল, SPCF, সেন্সরি মোটর স্টেজ, প্রি অপারেশনাল স্টেজ, কংক্রিট অপারেশনাল স্টেজ, সবার শেষে রয়েছে আমাদের ফর্মাল অপারেশনাল স্টেজকে নিয়ে আমরা পড়ব। তাহলে আমরা দেখেছিলাম সেন্সরি মোটর ছিল 0 to 2 ইয়ার্স পর্যন্ত, প্রি অপারেশন ছিল 2 থেকে 7 বছর বয়স পর্যন্ত, কংক্রিটে ছিল 7 থেকে 11 পর্যন্ত, আর আমরা ফর্মালে পড়বো 11 থেকে কত 18 নাকি, হ্যাঁ 11 থেকে 18 বছর বয়স পর্যন্ত শিশুদের মধ্যে আমরা একটা স্টেজ লক্ষ্য করতে পারি পেঁয়াজের মতে। সেই স্টেজটার নামটা হলো ফর্মাল অপারেশনাল স্টেজ, ঠিক আছে। ফর্মাল অপারেশনাল স্টেজ নিয়ে আমরা দেখবো এবার। এটা 11 থেকে 18 বছর শিশুদের মধ্যে দেখা যায়। এই স্টেজটা হলো সব থেকে অ্যাডভান্স স্টেজ। এর আগে পর্যন্ত আমরা দেখেছিলাম কোনো স্টেজে থিঙ্কিং রিভার্সিবিলিটি ছিল না, কোনো স্টেজে বিপরীতমুখী চিন্তন করতে পারতো না, কোনো স্টেজে কনজারভেশন ছিল না, বিভিন্ন রকমের সমস্যা ছিল। কোনো স্টেজে অত্যাধিক কনসেন্ট্রেশন ছিল, অত্যাধিক সেন্ট্রেশন ছিল, তারপর ধীরে ধীরে ডিসেন্ট্রালাইজড হলো। তাহলে তারপরে আমরা দেখলাম ধীরে ধীরে অ্যাডভান্সে এলো ছেলেরা। কীভাবে এলো? এর মধ্যে শিশুদের প্রথম অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং নিয়ে তারা, বা অ্যাবস্ট্রাক্ট মানে কি, বিমূর্ত চিন্তন নিয়ে তারা অবগত হবে। বিমূর্ত চিন্তন বা অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং কি, যে জিনিসগুলি আমরা ফিজিক্যাল কোয়ান্টিটি দিয়ে প্রকাশ করতে পারি না, সেগুলোকে বলবো অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং। যেমন আমি যদি বলি বোতলটা হার্ড নাকি সফট, এটা হলো ফিজিক্যাল, আমি টাচ করলাম বুঝতে পারলাম, ঠিক আছে, এটা হলো ফিজিক্যাল থিঙ্কিং। বাট যখনই এটাকে বলবো কংক্রিট। আর যখনই অ্যাবস্ট্রাক্ট বলবো, অ্যাবস্ট্রাক্ট সেই সমস্ত জিনিসগুলি যেগুলিকে টাচ করা যায় না, ফিল করা যায়। যেমন ধরে নাও সায়েন্সের কোনো ইকুয়েশন, যেমন আমি কোনো একটা ইকুয়েশন লিখলাম যে x² + y² সামথিং, দিয়ে একটা গ্রাফ বানালাম, তাহলে এটা কি থোড়ি তুমি এটাকে টাচ করতে পারো, এটাকে তোমার ম্যাথমেটিক্যালি বা সাইন্টিফিক ওয়েতে ভাবতে হবে, এটাকে বলবো অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং। আমি যদি বলি লাভ, হেট, কম্প্যাশন, এই সমস্ত ওয়ার্ডগুলি ফিল করার, এটাকে টাচ করার নয়, এগুলিকে আমরা বলবো অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং। তার মানে কি, এই পর্যন্ত আমরা শিশুদেরকে যদি অঙ্ক করাতাম, তাদেরকে আমরা বলতাম যে দেখো তোমার হাতে 2টো পেন আছে, 2টো তারা গুনে নিল, আর 2টো দিলাম, তারা আর 2টো গুনে নিল, বললো হ্যাঁ স্যার 4টে হয়, বুঝে গেলাম, এটাকে বলবো আমরা কংক্রিট। বাট আমরা কি দেখছি, অ্যাবস্ট্রাক্ট, মানে কি মাইন্ডে ক্যালকুলেশন হবে, আর হাতে ওই পেন নিয়ে গুনবে না, মনে মনে ক্যালকুলেশন করবে, এটাকে আমরা বলবো অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং বা বিমূর্ত চিন্তন। এই স্টেজেই শুরু হয়। আর এই স্টেজে কি দেখতে পারি, হাইপোথেটিক্যাল ডিডাকটিভ রিজনিং।
হাইপোথেটিক্যাল ডিডাকটিভ রিজনিং মানে কি, যখন তোমাকে কোনো মানুষ কোনো প্রশ্ন করবে সেই মুহূর্তে তুমি যদি তার উত্তর সেই মুহূর্তে সায়েন্টিফিক ওয়েতে চিন্তা ভাবনা করে দাও, সেটা কি আমরা বলবো হাইপোথেটিক্যাল ডিডাকটিভ রিজনিং। তাহলে অ্যাকচুয়ালি যদি দেখি হাইপোথেটিক্যাল ডিডাকটিভ রিজনিং মানে কি, দেখব যে হাইপোথেটিক্যাল ডিডাকটিভ রিজনিং যার মানে হলো এবিলিটি, আচ্ছা এখানে টু হতো, এবিলিটি টু থিঙ্ক। এটা হলো একটা ক্ষমতা যেটা আমাদের এই বয়সে আসে, কিসের ক্ষমতা, টু থিঙ্ক সায়েন্টিফিক্যালি, বিজ্ঞানসম্মতভাবে আমরা চিন্তা ভাবনা করতে পারবো থ্রু জেনারেটিং প্রেডিকশন। কিসের মাধ্যমে আমরা উত্তর দেবো কোনো প্রশ্নের, জেনারেটিং প্রেডিকশন। আমরা প্রেডিকশন করব, আমরা ধরো কোনো কিছু দেখলাম, সে দেখার পরে আমরা মনে মনে একটা প্রেডিকশন করব, মানে ভবিষ্যৎ পরিকল্পনা করব। অ্যান্ড হাইপোথিসিস মানে হলো যে জিনিসটা মনে মনে আমরা কল্পনা করব যে এটা হতে পারে, এরকম টাইপের জিনিসকে আমরা বলবো হাইপোথিসিস। অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড, পৃথিবী সম্পর্কে আমরা অনেক হাইপোথিসিস তৈরি করব এবং মানুষদেরকে উত্তর দেবো। তাহলে এটাই হয়ে গেল হাইপোথেটিক্যাল ডিডাকটিভ রিজনিং। এটা কোন স্টেজে আসে, ফর্মাল অপারেশনাল স্টেজে আসবে। আর এর ভিতরে একটা ওয়ার্ড আছে দেখো, ডিডাকটিভ রিজনিং। ডিডাকটিভ রিজনিং মানে হলো যে কোনো জেনারেল জিনিস থেকে স্পেসিফিক জিনিসের দিকে যাওয়া। যেমন জেনারেল জিনিস মানে কি, একটা জিনিস আমি এক্সাম্পল দিই, আমরা ক্লাস 1 থেকে 10 পর্যন্ত দেখবে আমাদের মধ্যে সাবজেক্ট বাড়ে, ধীরে ধীরে কী হয় সাবজেক্ট কমতে থাকে। ক্লাস 10th পরে আমাদের মধ্যে ভাগ হয়ে যায় যে আমরা সায়েন্স নেবো না, আর্টস নেবো না, কমার্স নেবো। ধরো আমি সায়েন্স নিয়ে নিলাম, সায়েন্স নেওয়ার পরে তারপরে আমার ভাগ আসছে যে আমি অনার্স নেবো না কি নেবো, অনার্স নিয়ে নিলাম, একটা সাবজেক্টে ম্যাথে অনার্স নিয়ে নিলাম। তারপরে ভাগ চলে আসবে তুমি ম্যাথসের কোন পার্টে অনার্স নেবে, পিএইচডি করলে ছোট্ট একটা পার্ট নিয়ে পিএইচডি করবো। মানে কি জেনারেল থেকে স্পেসিফিক, একটা বড় জিনিস থেকে ধীরে ধীরে ছোটো জিনিসের দিকে যাব। সাপোজ শিশুদেরকে আমরা কোনো একটা বড় জিনিস ধরো ছেলেদেরকে আমরা প্রথম নাউন সম্পর্কে শেখাবো। তাহলে প্রথম তাদেরকে বলবো যে দেখো তো এই যে পেনটার একটা নাম আছে, এটা হলো একটা নাউন। তারপরে ধীরে ধীরে বলবো যে নাউনের এতগুলি ভাগ রয়েছে, প্রপার নাউন। তারপরে প্রপার নাউনের মধ্যে এক্সাম্পল দিয়ে বোঝাবো। মানে কি জেনারেল জিনিস থেকে ধীরে ধীরে স্পেসিফিকের দিকে যাব। ঠিক আছে, তাহলে এইগুলি হলো আমাদের ফর্মাল অপারেশনাল স্টেজের বৈশিষ্ট্য। একটা কথাই মাথায় রাখতে হবে এখানে, যে অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং হয়, হাইপোথেটিক্যাল ডিডাকটিভ রিজনিং দেখা যায় এই স্টেজে। এটাই হলো ফর্মাল অপারেশনাল স্টেজ, এবং এই স্টেজে সম্পূর্ণ যৌক্তিক বুদ্ধি কাজে লাগিয়ে তারা যে কোনো প্রশ্নের উত্তর দেয়। ঠিক আছে, বোঝা গেল সব কিছু, সব করে স্টেজ। একটা কথা দেখো তো, একটা জিনিস দেখো তো, যে আমরা যদি পেঁয়াজের সম্পর্কে দেখি, পেঁয়াজে অত্যন্ত বড় একটা পার্সোনালিটি। কেন আমরা বলি, কারণ পেঁয়াজে একটা কথা বলেছে যে ডেভেলপমেন্টের 4টে স্টেজ থাকে, কগনিটিভ ডেভেলপমেন্টের 4টে স্টেজ থাকে। 4টে স্টেজকে নিয়ে আমরা একটু আগেই পড়লাম। কি পড়লাম? SPCF। তাহলে পেঁয়াজের মধ্যে ডেভেলপমেন্ট কেমন হয়? ডেভেলপমেন্ট ঠিক এরকম হয়, প্রথমে S, তারপরে P, তারপরে C, সবার শেষে হয়ে গেল আমাদের F। তাহলে এটা যদি হয় S মানে সেন্সরি মোটর স্টেজ, তারপরে হলো প্রি অপারেশনাল স্টেজ, কংক্রিট অপারেশনাল স্টেজ, আর ফর্মাল অপারেশনাল স্টেজ। তাহলে দেখো তো, যখন আমরা কোনো জিনিসকে স্টেজে ভাগ করে দিই, তার মানে কি মাঝখানে একটা গ্যাপ থেকে যাচ্ছে না? মাঝখানে একটা গ্যাপ থেকে যাচ্ছে, এখানেও গ্যাপ, এখানেও গ্যাপ। এই গ্যাপগুলি থাকার কারণে একদিকে আমাদের পেঁয়াজে রয়েছে, আর একদিকে পেঁয়াজে রয়েছে জিন পেঁয়াজ, আর একদিকে পুরো অন্যান্য সাইকোলজিস্টরা রয়েছেন। পেঁয়াজে কি বলে, আচ্ছা তার আগে বলি অন্যান্য সাইকোলজিস্টরা কি বলেন। অন্যান্য সাইকোলজিস্টরা বলেন যে ডেভেলপমেন্ট কখনো থেমে থাকে না। ডেভেলপমেন্ট অন্যান্য আদার্স বা জেনারেলি সবাই কি বলে থাকে, সবাই জেনারেলি বলে থাকেন যে ডেভেলপমেন্ট মানে বিকাশ, ডেভেলপমেন্ট বা বিকাশ একটা কন্টিনিউয়াস প্রসেস। তাহলে সমস্ত সাইকোলজিস্টরা কি বলেন যে ডেভেলপমেন্ট বা বিকাশ হলো একটা কন্টিনিউয়াস প্রসেস, কখনো মাঝখানে থামে না, কখনো কোনো জায়গায় স্টপ হয় না, কন্টিনিউয়াসলি একটা ছেলে জন্মানোর পর থেকে মৃত্যু পর্যন্ত। ঠিক আছে, একটা কথা খুব ফেমাস রয়েছে যে ফ্রম ওম টু ফ্রম টোম, এটা সবাই জানে, এটা ফ্রম ওম টু টোম। তাহলে ওম মানে কি? মাতৃগর্ভ, মায়ের গর্ভ থেকে শুরু হয়ে একদম টোম মানে কি? আমাদের কবর। তাহলে মাতৃগর্ভ থেকে শুরু করে কবর পর্যন্ত যায় এই
ডেভেলপমেন্ট, বিকাশ, মানে বিকাশ কোনো জায়গায় থামে না। এই কথাগুলি কে বলেন? এই কথাগুলি বলেন আমাদের অন্যান্য সাইকোলজিস্টরা। তাহলে পরীক্ষায় যদি আসে যে বিকাশ আচ্ছা এটা পরে বলছি, তার আগে এটা দেখো, কিন্তু এদের সবার উল্টো দিকে যায় আমাদের জিন পিয়াজে। জিন পিয়াজে কী বলেন? বলেন বিকাশের 4টি স্টেজ রয়েছে। ধরো সেন্সরি, প্রি অপারেশনাল, কংক্রিট, ফর্মাল অপারেশনাল। তাহলে এই 4টে যদি স্টেজ থাকে তার মানে নিশ্চয়ই মাঝখানে একটা করে গ্যাপ রয়েছে। এটা একটা গ্যাপ, মানে এখানে এই পর্যন্ত বেশ ডেভেলপমেন্ট হলো, এইখানে গিয়ে একটু থামলো, আবার এই পর্যন্ত ডেভেলপমেন্ট হলো, আবার এখানে গিয়ে একটু থামলো, আবার এই পর্যন্ত ডেভেলপমেন্ট হবে, এখানে গিয়ে থামবে, আবার এই পর্যন্ত ডেভেলপমেন্ট হবে। তার মানে কি পেঁয়াজে বলতে চাই যে ডেভেলপমেন্ট মাঝে মাঝে ডিসকন্টিনিউ হয়, মাঝে মাঝে থেমে যায়, বাট বাকিরা কি বলছে? কন্টিনিউয়াস প্রসেস। পেঁয়াজে কি বলছে? পেঁয়াজে বলছে ডেভেলপমেন্ট হলো একটা ডিসকন্টিনিউয়াস প্রসেস। পেঁয়াজে কি বলছে তাহলে? ডেভেলপমেন্ট ইজ এ ডিসকন্টিনিউয়াস প্রসেস। ডিসকন্টিনিউয়াস প্রসেস, বুঝতে পারলাম? তাহলে পেঁয়াজের মধ্যে কি ডেভেলপমেন্ট হলো একটা ডিসকন্টিনিউয়াস প্রসেস, এটা মাঝখানে কোনো জায়গায় থেমে যায়। আর সে জায়গায় অন্যান্য যারা সাইকোলজি রয়েছে তারা কি বলছেন যে না, ডেভেলপমেন্ট কখনোই থামে না, ইট ইজ আ কন্টিনিউয়াস প্রসেস, ইট ইজ ফ্রম ওম টু ফ্রম টোম। যেদিন জন্ম হলো সেদিন থেকে আমৃত্যু, মানে কি আমৃত্যু, তার মানে কি মৃত্যু পর্যন্ত এটা আমাদের চলতে থাকবে। ঠিক আছে? তাহলে এটা পেঁয়াজের সঙ্গে বাকিদের এটা পার্থক্য। দেখো একটা প্রশ্ন আমি জিজ্ঞেস করি, জেনারেলি পরীক্ষায় একটা প্রশ্ন হয় যে যদি বলা হয় যে জেনারেলি ডেভেলপমেন্ট একটা অপশন দিলাম দুটো, জেনারেলি ডেভেলপমেন্ট একটা কন্টিনিউয়াস প্রসেস নাকি ডিসকন্টিনিউয়াস প্রসেস, কন্টিনিউয়াস প্রসেস নাকি ডিসকন্টিনিউয়াস প্রসেস। যদি কথাটা জেনারেলি থাকে বা পেঁয়াজের নাম উল্লেখ না থাকে তাহলে সব সময় মাথায় রাখবো এটা কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেসকে ডেভেলপমেন্ট। আর যদি বলে দেওয়া হয় কোনো জায়গায় যে অ্যাকর্ডিং টু জিন পেঁয়াজে ডেভেলপমেন্ট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস অর ডিসকন্টিনিউয়াস প্রসেস, যদি পেঁয়াজের নামটা উল্লেখ থাকে তখন কিন্তু আমরা উত্তর লিখব যে ডেভেলপমেন্ট ইজ আ ডিসকন্টিনিউয়াস প্রসেস। ডিসকন্টিনিউয়াস প্রসেস দেখা যাচ্ছে? একবার আমি দেখে নিই, দাঁড়াও। ডিসকন্টিনিউয়াস প্রসেস, হ্যাঁ দেখা যাচ্ছে, ঠিক আছে। তখন আমরা বলবো ডেভেলপমেন্ট হলো একটা ডিসকন্টিনিউয়াস প্রসেস। তো এটা বুঝতে পারলাম, ক্লিয়ার এ পর্যন্ত সবার? যদি কোনো ডাউট থাকে বা কোনো জায়গায় হতে পারে সিলি মিস্টেক হতে পারে, পর থেকে ফেরোতে বলে দিলাম, ঠিক আছে? তো অবশ্যই লিখবে।